শুনতে পাচ্ছেন? জি ম্যাম। আচ্ছা, আমাদের পরীক্ষা এক সপ্তাহ পিছিয়েছে, অর্থাৎ হচ্ছে 16ই অক্টোবর থেকে শুরু। তো সেক্ষেত্রে আমাদের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন একটা ইম্পর্টেন্ট জিনিস বাদ আছে। এটা এক্সাক্টের মতোই সোজা। সে কারণে আমি ভাবলাম এটা শেষ করে দেই। মাত্র 4টা এক্সাম্পল করাবো। এখানে যে 4টা এক্সাম্পল আছে এই 4টা এক্সাম্পলে করাবো। এটারও হচ্ছে এক্সাক্টে যেরকম ফর্মুলা ছিল না, নিয়ম ছিল, এটাও হচ্ছে নিয়ম আছে। এটা চেনাটাও সোজা এবং হচ্ছে আমি আপনাদের জন্য রেডিও করেছি কিভাবে হচ্ছে আপনারা চিনবেন সেটা নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে মিড টার্মের, দেন আমরা 16 তারিখে থেকে মিড টার্ম অ্যাটেন্ড করতে পারবো। আচ্ছা, আমরা হচ্ছে এখন পর্যন্ত ডিফারেনশিয়াল ইকুয়েশন শিখেছি কয় ধরনের। আপনার হচ্ছে প্রথমে শিখলাম আমরা ভ্যারিয়েবল সেপারেট, মানে ভ্যারিয়েবলকে সেপারেট করা যায় এ ধরনের। তারপর আমরা হোমোজিনিয়াস, তারপর শিখলাম হচ্ছে আপনার এক্সাক্ট। এর মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট বাদ আছে, সেটা হচ্ছে লিনিয়ার। একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন কখন লিনিয়ার হবে। এই যে এখানে একটা শেপ দেখতে পাচ্ছেন, dy dx প্লাস py ইজ ইকাল টু q, dy dx py ইজ ইকাল টু q। যদি এখানে p আর q এরা দুইজনই x এর ফাংশন হয় অথবা কনস্ট্যান্ট হয়, এরা কিন্তু y এর ফাংশন হতে পারবে না। p বা y, q হয় x এর ফাংশন হতে হবে অথবা কনস্ট্যান্ট হতে হবে। যদি এই শেপে কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আনা যায়, তাহলে আমরা তাকে বলবো ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবং একে সলভ করার জন্য একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করতে হয়। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করতে হয়, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স। এই যে এখানে যে টার্মটা থাকবে ওয়াই এর সাথে যে টার্মটা গুণ অবস্থায় থাকবে সেইটার ইন্টিগ্রেশন এর ই টু দি পাওয়ার, এটাকে আমরা বলছি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের ডেফিনিশনটা আমি এখানে দিয়ে দিয়েছি। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর শুধু যে ই টু দি পাওয়ার পি এ ডিএক্স হবে এরকমই না, অনেক জায়গায় আপনারা ই টু দি পাওয়ার এম এক্স এই আকারেও দেখতে পাবেন। ইন্টিগ্রেটর ফ্যাক্টর তাকেই বলা হয়, এমন একটা ফাংশনকে বলা হয় যেটা একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আপনার হচ্ছে ইন্টিগ্রেট করা যাবে। ইন্টিগ্রেট করা যাবে এমন মানে এরকম এরকম ভাবে, মানে ওটাকে যদি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করা হয় তাহলে তাকে ইন্টিগ্রেট করা যায়, মানে সহজ হয়ে যায়, তাকে আমরা বলছি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। যেমন এই ক্ষেত্রে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে এটা, আমি আপনাদের জন্য অন্য একটা লেকচার শিট রেডি করেছিলাম, সেটা হচ্ছে এইটা। তো এটা আমি আলোচনা করে দেখলাম যে এটা আমরা পড়েছি আমাদের অনার্স লাইফে, কিন্তু হচ্ছে এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে, যে এখানে এটা হলো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, এটা এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, আবার হচ্ছে আপনার এই যে এটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তো এরকম করে এটার পুরোটা গুণ করতে হয় জন্য এখানে 4টা নিয়ম, যেটা অনেকেই বললো কমপ্লেক্স হয়ে যাবে, ম্যাথের মানুষদের কাছে অনেকেই কমপ্লেক্স লাগে। সে কারণে হচ্ছে আমি এটা বাদ দিয়ে দিয়েছি। এটা টোটালটা রেডি করার পরেই লেকচার সেটা আপনাদের জন্য বাদ হয়ে গেছে। এটা ইজিয়ার, সেই জন্য এটা রেখেছি। এক্সাক্টের যে সেকেন্ড পার্টটা শেখানোর কথা ছিল সেটা আমরা শিখছি না। এক্সাক্টের একটা নিয়মে শিখেছেন, একটা নিয়মে থাকুক, সময় থাকলে হয়তো বা শিখাতাম। এখন লিনিয়ার ইকুয়েশন চেনার এই 4টা সিস্টেম আছে। 4টা সিস্টেম যদি কভার করে তাহলে আমরা লিনিয়ার ইকুয়েশন তাকে বলতে পারবো। কি রকম? ডিগ্রি অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ 1, আমরা জানি ডিগ্রি কাকে বলে। এই যে dy dx যেটা হায়ার ডেরিভেটিভ থাকবে তার পাওয়ারটা হচ্ছে ডিগ্রি। তো এখানে দেখেন dy dx এর পাওয়ার কত? 1, তাহলে ডিগ্রি 1 হতে হবে। তারপরে হচ্ছে এক্সপোনেন্ট অফ ইচ ডেরিভেটিভ, আপনার ডেরিভেটিভের যে এক্সপোনেন্টটা হবে, মানে এখানকারও যে হচ্ছে আপনার মানে ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার এটাও হতে পারবে না, আবার ডি ওয়াই ডি এক্স এর হোল স্কোয়ার এটাও হতে পারবে না, মানে এগুলো দুইটাই 1 হতে হবে। তারপরে হচ্ছে এক্সপোনেন্ট অফ ইচ ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এখানে ডিপেন্ডেন্ট কে আর ইন্ডিপেন্ডেন্ট কে, ওয়াই আর এক্স এর মধ্যে ওয়াই ইন্ডিপেন্ডেন্ট। ওয়াই ইন্ডিপেন্ডেন্ট, আবার ভেবে দেখেন।
যার সাপেক্ষে করি সে ইন্ডিপেন্ডেন্ট হয়, আর যাকে করি সে ডিপেন্ডেন্ট হয়। ওয়াই হচ্ছে এখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। এক্স কে আমি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবো, তার উপর ডিপেন্ড করে ওয়াই চেঞ্জ হবে। সেজন্য ওয়াই ডিপেন্ডেন্ট, এক্স ইন্ডিপেন্ডেন্ট। তা এখানে বলা হয়েছে যে যতগুলো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে তাদের এক্সপোনেন্ট অর্থাৎ পাওয়ার, এক্সপোনেন্ট মানে কিন্তু পাওয়ার বোঝানো হয়, সেটা হচ্ছে 1 হবে। আরেকটা জিনিস হচ্ছে যদি ডিওয়াই ডিএক্স থাকে, এই আকারে থাকে, তাহলে ওয়াই ডিওয়াই ডিএক্স এই টার্মটা থাকতে পারবে না। আচ্ছা, ইকুয়েশনটা কি শুধু এমন আকারেই হতে পারে? তা কিন্তু না। ধরেন আমি এখানে একটু দেখানোর জন্য দেখাই, ডিলিট থাকবে, পরে আপনাদের পিডিএফ করা আছে, সমস্যা নেই। এখানে যদি আপনার এটা ডিএক্স ডিওয়াই হয় তাহলে কিন্তু ইকুয়েশনটা এমন হবে। সেক্ষেত্রে আপনার পি আর কিউ হবে শুধুমাত্র ওয়াই এর ফাংশন, হ্যাঁ সরি এটা এক্স চেঞ্জ করি নাই, শুধুমাত্র পি আর কিউ হবে, মানে এটা জাস্ট এক্স আর ওয়াই যদি চেঞ্জ করি এই ফরম্যাটেও কিন্তু লিনিয়ার ইকুয়েশন হওয়া পসিবল। জাস্ট এখানে আপনার এক্স আর ওয়াইটা শুধু চেঞ্জ হবে। এই ফরম্যাটটা দিয়ে আমি এখানে আপনার সবগুলো ম্যাথ করিয়েছি, আমি পরীক্ষাও এই ফরম্যাটটাই দিব, দুইটা ফরম্যাটে আমি যাচ্ছি না। কিন্তু বাই এনি চান্স যদি এই ফরম্যাটে আপনার সুবিধা না হয় আপনি কিন্তু এই ফরম্যাটেও নিয়ে যেতে পারবেন, একই কথা, জাস্ট এক্স আর ওয়াই চেঞ্জ করা। দেখেন, কন্ডিশন অফ লিনিয়ার ইকুয়েশন, যদি ডিফারেনশিয়াল ইকুয়েশনের পাওয়ার 1 থাকে, ডিগ্রি 1 থাকে, আবার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের পাওয়ার হচ্ছে 1 থাকে, এবং কোন টার্ম ওয়াই ডিওয়াই ডিএক্স, আর যদি উল্টাটা হয় তাহলে এক্স ডিএক্স ডিওয়াই, এরকম মানে ওয়াই এর সাথে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সাথে কখনোই ডেরিভেটিভ, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সাথে কখনোই ডেরিভেটিভ গুণ অবস্থায় থাকতে পারবে না। যদি থাকে তাহলে সেটাকে আমরা লিনিয়ার ইকুয়েশনে নিয়ে যেতে পারবো না, যদি না থাকে তাহলে একমাত্র আমরা লিনিয়ার ইকুয়েশন নিয়ে যেতে পারবো। এই চারটা কন্ডিশন দেখে খুব ইজিলি লিনিয়ার ইকুয়েশন চেনা যায়। এখন আপনাদের কোশ্চেন ছিল যে হচ্ছে ম্যাম আমরা কিভাবে চিনবো, চেনার জন্য আমি একটা কিভাবে চিনবো এটা হচ্ছে আপনাদের কথা ছিল। ডিফারেনশিয়াল ইকুয়েশন 3 ধরনের, এক্সাক্টটা আপনারা দেখলেই চিনবেন, অথবা এক্সাক্ট আমি পরীক্ষায় বলেও দিব যে এটা এক্সাক্ট কিনা চেক করো, আমার ইচ্ছা আছে এক্সাক্ট আমি বলেই দিব পরীক্ষায়। কিন্তু হচ্ছে আপনার এক্সাক্টের কথা যদি বাদ রাখেন তাহলে এই তিনটা ভ্যারিয়েবল সেপারেট, হোমোজিনিয়াস আর লিনিয়ার, এই তিনটা চেনার উপায় হচ্ছে ভ্যারিয়েবল সেপারেটটা আপনার প্রথমেই ডিওয়াই ডিএক্স করে নেবেন, ডিওয়াই ডিএক্স করে নিয়ে দেখবেন যে এটা হোমোজিনিয়াস কিনা, অর্থাৎ প্রত্যেকটা পাওয়ার, প্রত্যেকটা টার্মের পাওয়ার সেম হচ্ছে কিনা। যদি হোমোজিনিয়াস হয়ে যায় হোমোজিনিয়াস এর সিস্টেমে করে ফেললেন, আর যদি না হয় তাহলে দেখবেন যে একদিকে এক্স এর ফাংশন আরেকদিকে ওয়াই এর ফাংশন এই আকারে নিতে পারছেন কিনা। সেটাও যদি না হয় তাহলে লিনিয়ারে চলে যাবেন, একটা না একটা হবেই। এই যে এখানে আপনাদের টেস্ট করার জন্য আমি 8টা রাখছি, যদি আজকে ক্লাসে সময় না পাই কালকে ক্লাসে এই 8টা আমি আপনাদেরকে করতে দিব, যে এই 8টা কোন ভাবে আপনি সলিউশন করতে পারেন এটা আমাকে দেখান, তখন আপনারা ইজিলি বুঝতে পারবেন যে কোশ্চেনটা কিভাবে। আর এক্সাক্ট হলে আমি ইচ্ছা আছে যে এক্সাক্টেরটা আমি ডিরেক্ট বলেই দিব যে এটা ইকুয়েশনটা এক্সাক্ট কিনা। ম্যাম এই এটা আটটার ধরেন, মধ্যে কি ম্যাম তিন ধরনের ম্যাথ আছে? হ্যাঁ এই 8টার মধ্যে আপনার এইটা এটা এটা এই 3 ধরনের ম্যাথই আছে, খুঁজে বের করতে হবে আপনাকে, এবং আপনি পারবেন, আমি বিশ্বাস করি এটা আপনারা সবাই পারবেন। এটা টেস্টই হবে আগামীকাল, যদি আজকে সময় পাই আজকেই দিব। ওকে, এখন দেখেন তো এই যে বার্নলি নামে একজন ব্যক্তি আছে, এটা হচ্ছে যদি সেই ইকুয়েশনটা, যদি ওই ইকুয়েশনটা আপনার এই ফরম্যাটে না থাকে, এই ফরম্যাটে না থাকে তাহলে কিভাবে নিয়ে যেতে হয় সেটা নিয়ে বার্নলি আলোচনা করেছে। তো বার্নলি পড়ানোর মতো টাইম আমাদের নাই, শুধু এটা জেনে রাখেন বার্নলি নামে একজন ব্যক্তি, বার্নলি ইকুয়েশন খুবই গুরুত্বপূর্ণ ধরা হয় লিনিয়ারের মধ্যে ম্যাথের মানুষজনের জন্য। সেটা হচ্ছে আপনার ডিওয়াই ডিএক্স প্লাস পি ওয়াই ইজ ইকাল টু কিউ ওয়াই টু দি পাওয়ার এন। এটার থেকে এটা ডিফারেন্সটা কি, এটার থেকে এটা ডিফারেন্সটা কি, দেখেন এইখানে ওয়াই কিন্তু শুধুমাত্র এক জায়গায় আছে, কিন্তু এই জায়গায় ওয়াইটা আরো এক জায়গায় আছে। যদি এরকম থাকে এবং ওয়াইয়ের পাওয়ারটা যদি একের চেয়ে বেশি হয়, আমাদের শর্তের মধ্যে কি ছিল যে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের পাওয়ার কখনোই একের চেয়ে বেশি হতে পারবে না, এক হতে হবে।
এটা হচ্ছে লিনিয়ারের কন্ডিশন ছিল। তাহলে যদি এখানে y এর পাওয়ারটা 1 এর চেয়ে বেশি হয় তাহলে এই ধরনের ইকুয়েশনকে বলা হয় বার্নৌলির ইকুয়েশন। এই ধরনের ইকুয়েশনকে বলা হয় বার্নৌলির ইকুয়েশন। তো বার্নৌলি ইকুয়েশনকে y টু দি পাওয়ার n দ্বারা যদি ভাগ করা যায় তাহলে এটাকে লিনিয়ারে রিডিউস করা যেতে পারে। তো আমরা কোনো রিডিউস শিখবো না, জাস্ট বার্নৌলি ইকুয়েশনের ডেফিনেশনটা শিখালাম আমি। এটা শুধু মাথায় রাখবেন যে এই ধরনের কোনো ইকুয়েশন যদি থাকে তাহলে তাকে এই যে ডান পাশের y টু দি পাওয়ার n যেটা আছে এটা দিয়ে যদি আমরা ভাগ করে দেই তাহলে ওটাকে লিনিয়ারে রিডিউস করা যায়, অর্থাৎ লিনিয়ারে নিয়ে যাওয়া যায়। তো বার্নৌলি আমরা পড়ছি না, এটা বাদ, শুধু ডেফিনিশনটা পড়ছি। তাহলে আমরা আজকে শুরু করলাম যেটা, এটা আমরা এখন ম্যাথ ধরলেই বুঝতে পারবেন কত সোজা একটা জিনিস আসলে আমরা করেছি। যদি আপনার এই ফরম্যাটে কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে নিয়ে যেতে পারি তাহলে আমরা তাকে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন বলছি। এবং তাকে সলভ করার নিয়মটা কি? তাকে সলভ করার নিয়মটা হচ্ছে আপনার এই যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা, এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে আপনাকে গুণ করতে হবে, এই পাশে এই পাশে এই পাশে গুণ করতে হবে। তো গুণ করলে কি হয়, এখানে আমি ই টু দি পাওয়ার px মানে ইন্টিগ্রেশন অফ px দিয়ে এই পাশে এই পাশে সব পাশে গুণ করে দিলাম। এখন গুণ করে দিলে একটা জিনিস দেখেন, এখানে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p dx আছে, dy dx আছে, আবার p বাইরে আছে, ওয়াইটাকে যদি এ পাশে না লিখে এখানে লিখি তাহলে দেখেন একটা কি জিনিস হয়। ধরেন ওয়াইটা আছে আর এখানে পি ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি ডিএক্স আছে ইজ ইকাল টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি ডিএক্স কিউ। এই বাম পাশেরটা কি এইটা লেখা যায় কিনা, অর্থাৎ ওয়াই আর ই টু দি পাওয়ার পি ডিএক্স, ইউভির ফর্মুলা কি এখানে পড়েছে? দেখেন এখানে y কে করা হয়েছে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি ডিএক্স, এটাকে রাখা হয়েছে। আবার y কে রাখলাম ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি ডিএক্স, পি কনস্ট্যান্ট না, আমরা জানি ই টু দি পাওয়ার এম এক্স, এটাকে যদি ডিফারেন্সিয়েট করা হয় তাহলে এম বাইরে আসে আর ই টু দি পাওয়ার এম এক্স আবার হয়। এটা এই ডিফারেন্সিয়েশনটা তো আমাদের মনে আছে, তাই না? ই টু দি পাওয়ার এম এক্স, অর্থাৎ ই টু দি পাওয়ারের সাথে যদি কোনো কনস্ট্যান্ট থাকে তাকে ডিফারেন্সিয়েশন করলে সেই কনস্ট্যান্টটা বাইরে গুণ অবস্থায় আসে, আবার ই টু দি পাওয়ার সেটাই হয়। এটা মনে আছে তো? হ্যালো? জি ম্যাম, জি। ম্যাডাম একটু আবার রিপ্লাই। হ্যাঁ, তাহলে দেখেন তো এইটুকুকে, এই বাম পাশের এটুকুকে আমরা ইভির ফর্মুলায় ফেলতে পারি না? একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, আমি এখানে ই টু দি পাওয়ার পি এক্স একে রাখছি, একে ঠিক রাখছি, অর্থাৎ এটা ইউ, ওয়াই কে করছি ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন, আবার ওয়াই কে ঠিক রাখছি, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি ডিএক্স একে ডিফারেন্সিয়েট করছি, তাহলে আমার পি সামনে আসছে, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি ডিএক্স হচ্ছে। ইউ কে রেখে ভি কে করলাম, ভি কে রেখে ইউ কে করলাম, তাহলে ইভি ফর্মুলা পড়ে না? জি ম্যাম, এখানে ইউভি পড়ে, কিন্তু এটা সবসময় কি এরকম হবে? হ্যাঁ, আপনার 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 ক্ষেত্রে আপনি যদি কোনো জায়গায় ইভির ফর্মুলা এইভাবে এইভাবে দেখেন তাকে এইভাবে লিখতে পারবেন, সেটা যে কোনো জায়গায় হোক সব সময় হবে। আচ্ছা, আমরা একটা এটা যদি বোঝেন তাহলে আমরা পরবর্তী কথায় যাই। সবটা বোঝা শেষ হয়ে যাবে যখন, তখন দেখতে পাবেন অনেক বেশি সোজা লাগছে। শুধু বলেন যে এই লাইন থেকে এই লাইনটা বুঝেছেন কিনা। আমি বুঝি নাই। মুস্তাফিজ, আপনার কথা বুঝি নাই, আবার বলেন। বুঝতে পারি নাই ম্যাম। আচ্ছা, আমরা সবাই সবাই ইউভির একটা ফর্মুলা জানি। আমি যদি লেকচার শিট 2 তে যে আমি আপনাদেরকে লেকচার শিট 2 তে যে হচ্ছে ইয়াটা দিয়েছি, ফর্মুলাগুলো যে দিয়েছে, এটা তো ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশনটা কোথায়? এই তো।
এই যে 4 নাম্বার যে ফর্মুলাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইভির ফর্মুলা। এটা যদি ইউ হয়, এটা যদি ভি হয়, তাহলে আমাদের ফর্মুলা ছিল ইউ কে রেখে ভি কে ডিফারেন্সিয়েশন, আবার ভি কে রেখে ইউ কে ডিফারেন্সিয়েশন যদি ইউভি গুণ অবস্থায় থাকে। এটা মনে আছে তো সবার, এই ফর্মুলাটা যাদের সমস্যা হচ্ছে? জি মনে আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার এখানে দেখেন, এটাকে যদি আপনি ইউ ধরেন, এই যে ই টু দি পাওয়ার পি ডিএক্স, এটাকে যদি ইউ ধরেন আর এটাকে যদি ভি ধরেন ওয়াই কে, তাহলে ই টু দি পাওয়ার পি ডিএক্স এটাকে রাখলাম আমি, ওয়াই কে ডিফারেন্সিয়েট করলাম, আবার ওয়াই কে রাখলাম ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স, একে ডিফারেন্সিয়েট করলে আমরা জানি ই টু দি পাওয়ার সামথিং যদি কোনো কিছু থাকে আপনার ভ্যারিয়েবলের সাথে, তাহলে সেটা সামনে গুণ অবস্থায় আসে ডিফারেন্সিয়েট করলে, আর ইন্টিগ্রেশন করলে ভাগ হয়ে যায়। এই ফর্মুলাটা মনে আছে? জি ম্যাম। তারপরও আরেকবার দেখাই দেই, দেখেন ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্সই হয়, কিন্তু যদি ই টু দি পাওয়ার এক্স এর সাথে কিছু গুণ অবস্থায় থাকে, এটা কি কোথাও আছে এখানে? নাই বোধহয়। আচ্ছা যাই হোক, আমি এমনিতে বলি, ই টু দি পাওয়ার এক্স এর সাথে যদি এম এক্স ধরেন আপনার থাকে, তাহলে তাকে যদি আপনি ডিফারেন্সিয়েট করেন অর্থাৎ ডি ডিএক্স করেন, তাহলে এটা কিন্তু হয় এম ই টু দি পাওয়ার এম এক্স। যদি এখানে এম না থেকে পি থাকে, তাহলে পি সামনে আসবে, মানে যাই থাকুক কনস্ট্যান্ট সে সামনে আসবে এবং ওই জিনিসটাই আবার হবে। তাহলে এই ক্ষেত্রে আপনার দেখেন ই টু দি পাওয়ার পি ইন্টিগ্রেশন পি ডিএক্স আছে, পি এখানে কনস্ট্যান্ট। আমরা কিন্তু বলেছিলাম যে পি হচ্ছে আপনার হয় এক্স এর ফাংশন হবে অথবা কনস্ট্যান্ট হবে। তাহলে আমরা এখানে পিটাকে সামনে নিয়ে আসলাম আর ই টু দি পাওয়ার পি ডিএক্স এইভাবে করলাম। তাহলে এটাকে আমার ইভি ফর্মুলার মধ্যে পড়ে না? একটাকে রেখে আরেকটাকে করা, আরেকটাকে রেখে আরেকটাকে করা। তাহলে আমি তো ইভি ফর্মুলা হিসেবে লিখতেই পারি যে ডিফারেন্সিয়েট অফ ইউভি। তো আমরা তো নিচের ফর্মুলা থেকে উপরের ফর্মুলায় যাই নাই, আমরা উপর থেকে নিচে আসছি না। আবার বলি, আপনার দেখেন এই জিনিসটা আছে, সেটাকে আমি ডিফারেন্সিয়েট অফ ইউভি লিখতে পারি কিনা? ওইটাই তো ম্যাম বুঝতেছি না, নিচেরটা থেকে উপরেরটা যখন করছেন ঠিক আছে বুঝছি, কিন্তু উপরেরটা থেকে যখন নিচেরটা আমরা এইভাবে লিখবো তখন একটা ঝামেলা সৃষ্টি হইতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এই ঝামেলাটা আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি। আমি এইটা নিচেরটা থেকে উপরেরটা এইটা করছেন ওইটা সমান, বুঝছি, কিন্তু উপরেরটা থেকে আচ্ছা নিচেরটা আচ্ছা, আমরা কখন বুঝবো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি বলতেছি। এইটা সমান সমান এইটা সমান সমান, তাহলে ই টু দি পাওয়ার এক্স সমান সমান ডি ডিএক্স ই টু দি পাওয়ার এক্স কি লেখা যায় না? জি ম্যাডাম লেখা যায়। জি লেখা যায়। সমান 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 জন্যই এটা লেখা যাচ্ছে। এটা লেখার কারণটা কি দেখেন, যখন আমি ইন্টিগ্রেশন করব এখন উভয় পক্ষকে, তখন আমরা জানি যে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন একজন একজনকে ক্যান্সেল করে। এটা আপনি নাই লিখতে পারেন, আপনি ধরেন এই লাইন লিখলেনই না, মনে করেন লিখলেন না, এই লাইন থেকে ডিরেক্ট ইন্টিগ্রেশনে গেলেন, তখন কিন্তু বামে এই লাইনটা আসবেই, কারণ এটাকে এই পুরোটাকে ইন্টিগ্রেশন করলে আপনার এটাই হবে। কিন্তু সোজা হচ্ছে এইটা থেকে এইটা আপনার বোঝাটা সোজা। আপনার এই যে ডি ডিএক্স আর ইন্টিগ্রেশন যখন করব একজন একজনকে ক্যান্সেল করে শুধুমাত্র এই টার্মটা থাকবে, কারণ ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন একজন একজনের অপোজিট, ওরা একজন একজনকে ক্যান্সেল করবেই। এর জন্য ডি ডিএক্স আর এর ইন্টিগ্রেশন যেটা আছে এরা একজন একজনকে ক্যান্সেল করে শুধু ভেতরের টার্মটা হবে। আপনি যদি এই লাইন থেকে ডাইরেক্ট জাম্প করে এই লাইনটা লেখেন, কোনো ভুল হবে না। আমি যখন আপনাদেরকে ফিজিক্সে আপনার হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশন করিয়েছিলাম, তখনও কিন্তু আপনাকে উল্টা আমি একটা ডিফারেনশিয়াল উল্টা দেখিয়েছিলাম, যে হচ্ছে আপনার যদি এটা ইভি মেথডে যায় তাহলে একে আমরা ইন্টিগ্রেশন করে এটা লিখতে পারি। এটাও সেম কাহিনী, যে আপনার এটাকে
এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা হয়, সে কারণে এটাকে লিখে আমরা ডিফারেন্সিয়েট অফ এটা লিখতে পারি। যেহেতু এটা ডিফারেন্সিয়েট হিসেবে আছে, তো এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা ডিফারেন্সিয়াল টার্মটা বাদ যাবে, ইন্টিগ্রেশনের সাথে ডিফারেন্সিয়াল টার্মটুকু বাদ যাবে, থাকবে শুধু ভেতরের টার্মটা। আর ডান পাশে ইন্টিগ্রেশনের চিহ্ন আসছে, এবং যেহেতু এখান থেকে ইন্টিগ্রেশন একটা উঠে গেছে তার জন্য কনস্ট্যান্ট হবে। এটাই হচ্ছে আপনার সলিউশন। এখন মজার বিষয় হচ্ছে, যদি এই লাইনটা আপনারা শুধু মনে রাখেন তাহলে এই ভেতরের লাইনগুলো একটাও করতে হবে না। এখন আমি বিভিন্ন বই পেয়েছি, বিভিন্ন বইয়ের মধ্যে আমি দেখেছি ডাইরেক্ট, এক বইয়ের মধ্যে ডাইরেক্ট সলিউশনটার মধ্যে বসাই দিছে শুধু মান, আরেকটা বইয়ের মধ্যে সবকিছু করেছে। তো আমার মতে আমার সবকিছু যেহেতু করা একবার শেখা হয়ে গেছে, তো সবকিছু করার কোনো দরকার নাই, আপনার শুধু ডাইরেক্ট সলিউশনের মধ্যে মান বসাই দিলেই হবে। একটা ম্যাথ করি, দেখবেন একদম ক্লিয়ার হয়ে যাবে। একটা ম্যাথ জাস্ট আগে করি, তারপরে আপনাদের কোশ্চেন আমি শুনবো। দেখেন এখানে একটা ম্যাথ দেওয়া আছে, এই ম্যাথটা লিনিয়ার কিনা সেটা একটু খেয়াল করেন। এই ম্যাথটা লিনিয়ার কিনা এটা আগে আমাদের সবার আগে টেস্ট করতে হবে, তাই না? এখানে একটা জিনিস দেখেন, এখানে ই টু দি পাওয়ার এক্স, আবার এক্স গুণ অবস্থায় আছে, আবার এখানে শুধু এক্স একা আছে, অর্থাৎ এটা হোমোজিনিয়াস তো নাই, এটা হোমোজিনিয়াস হওয়া সম্ভবই না। কারণ এখানে আপনার এক্স এর পাওয়ার এখানে 2 আছে, মানে এক্স প্লাস 1 হোল স্কয়ার, আবার এখানে এক্স একা আছে, তো এটা কি হোমোজিনিয়াস হতে পারবে? না, হ্যালো, হোমোজিনিয়াস হলে না তো না দুইটা সমান হইতে হবে। হ্যাঁ হোমোজিনিয়াস হতে হলে পাওয়ার সেম হতে হবে, সুতরাং এটা হোমোজিনিয়াসে যাওয়া সম্ভব না। এখন যদি আপনি ভ্যারিয়েবল সেপারেটর কথা চিন্তা করেন, ভ্যারিয়েবল সেপারেটর কথা যদি চিন্তা করেন, অর্থাৎ সব এক্স এর ফাংশন একদিকে, সব ওয়াই এর ফাংশন আরেকদিকে নিয়ে যেতে হবে। ওকে ফাইন, তাহলে আপনি এটাকে, এটার সাথে ডিএক্স গুণ অবস্থায় যাবে, এটার সাথে ডিওয়াই গুণ অবস্থায় যাবে, এর সাথে ডিওয়াই নাই, এর সাথে ডিওয়াই নাই। তো আপনার হচ্ছে আপনি যদি এটা এখানে কয়েকটা লাইন করতে পারলে ভালো হতো। তো ওয়াই কে, এই ওয়াই কে ডিওয়াই এর সাথে নিয়ে আসা পসিবল না, এই ওয়াই কে ডিওয়াই এর সাথে নিয়ে আসা পসিবল না, যার ফলে এটাকে আপনি দেখা যাবে যে হচ্ছে আপনার ভ্যারিয়েবল সেপারেটেও নিয়ে যেতে পারছেন না। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে পুরোটাই এক্স এর টার্ম, এটাও পুরোটাই এক্স এর টার্ম, ওয়াই একা আছে, তো আমরা এটাকে চাইলেই লিনিয়ারে নিয়ে যাওয়ার চেষ্টা করে দেখতে পারি। তো এক্স প্লাস ওয়ানটা দিয়ে আমি উভয় পক্ষে ভাগ করে দিই, কারণ আমার এখানে কন্ডিশনে ছিল যে আপনার এর যে সহগটা হবে, আপনার এই যে সামনে যে সহগটা হবে এটা 1 হতে হবে। তাহলে আমি এটাকে ভাগ করে দেই, এক্স প্লাস ওয়ান দিয়ে ভাগ করে দিলাম, এখানেও এখানেও, এখানে ভাগ করে দিলে এখানে স্কোয়ার আছে, তো এজন্য একটা কাটাকাটি হয়ে যায়। এখন দেখেন তো এটা একদম লিনিয়ারের শেপে আসলো কিনা। আপনার লিনিয়ারের শেপটা আমি একটু সামনে নিয়ে আসি। ম্যাম ওই লাইনটাতে কি করছেন একটু আবার এখানে ভাগ করে দিয়েছি স্যার, আর কিছু করি নাই, এক্স প্লাস ওয়ান দিয়ে ভাগ করেছি। এবার দেখেন তো এই দুইটা কি সেম শেপ লাগছে? এইটা, এইটা আর এটা একই রকম দেখতে কিনা ভাগ করার পর? এক নাম্বার ইকুয়েশনটাকে আমরা ভাগ করেছি এক্স প্লাস ওয়ান দিয়ে, এখন বলেন একই রকম লাগে কিনা? না। লাগে না? ম্যাম ওইটাতে তো প্লাস ছিল আচ্ছা এখন দেখি লাগে কিনা। এখন লাগে তো এই প্লাস মাইনাসের জন্য কি এমন ঝামেলা হবে, পি এর মানটা জাস্ট মাইনাস হয়ে যাবে। একই রকম লাগছে? হ্যালো, তারপর তো ম্যাম এখানে তো হ্যাঁ। ম্যাম ভাগ এখানে নাই, ওইখানে হায় ভাগ রে, আছে। জাস্ট স্যার আপনার একটু এদিক ওদিক। এবার দেখেন এক লাগে কিনা। হ্যাঁ, এখন জি ম্যাম একদম একই করে। তো। তো একটু, একটু উপরে যেটা থাকে আর গুণ থাকে একই কথা। জি এখন ম্যাম ভালো মতো খেয়াল করেন, এইটার এটা ইকুয়েশন দুইটা একই, তাহলে আমরা এখন বলতে পারি এটা লিনিয়ার ইকুয়েশন। জি বলে দিলাম জি। লিনিয়ার ইকুয়েশন। আচ্ছা এখন দেখেন এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি ছিল, ই টু দি পাওয়ার পি ডিএক্স। তাহলে এক্ষেত্রে এই দুইটার সাথে যদি আপনি কম্পেয়ার করেন তাহলে পি এর মান কত হয়, -1 ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান, তাই না? হ্যালো, কি হলো, কথা বলতে হবে তো, পি এর মান জি। এটা আসে না?
পি এর মান -1/x+1। জি ম্যাম। হ্যাঁ, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরে কি হবে? ইন্টিগ্রেটিং ফ্যাক্টরে কি হবে? e টু দি পাওয়ার p dx ছিল, তাহলে -1/x+1 dx, তাই তো? জি ম্যাম। আচ্ছা, এখন দেখেন 1/x+1 এটাকে যদি আপনার ইন্টিগ্রেশন করেন তাহলে ln x+1 হয়। কেন? আপনার x+1 কে ডিফারেন্সিয়েট করলে 1 হয় এবং উপরে 1 আছে। আমরা জানি যদি হরকে ডিফারেন্সিয়েট করে লব পাওয়া যায় তাহলে ln ইনটু হর হয়। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি -ln x+1। এখন মাইনাসটাকে উপরে উঠায় নিয়ে দেবো, -1 হয়ে যাবে, পাওয়ার হিসেবে চলে যাবে। আর আমরা সবাই জানি যে ই এর উপরে যদি পাওয়ার ln থাকে তাহলে তার মান 1 হয়। সে কারণে এইটুকুকে আমরা নিচে নামাই নিয়ে আসতে পারি, a1/x+1। ই টু দি পাওয়ার ln থাকলে তার মান 1 হয়ে যায়, এটা আমরা সবাই জানি তো নাকি? জি। আচ্ছা, ভুলে গেলে আবার মনে রাখেন যে ই টু দি পাওয়ার ই এর উপরে যদি ln থাকে তাহলে এটা ক্যান্সেল হয়ে যায়, শুধুমাত্র এই পাশে যে ভ্যালুটা সে থাকে। তাহলে এখন দেখেন এই যে সলিউশন ছিল না, এই তো সলিউশন। এখন যদি সলিউশনের সাথে কম্পেয়ার করেন তাহলে আমরা কি লিখতে পারি? ওকে, এটা হবে সলিউশন, তাই তো? তাহলে সলিউশন লিখতে পারি, এখানে ছিল y e টু দি পাওয়ার p dx, তাহলে আমি y লিখলাম, e টু দি পাওয়ার p dx এর মান কত আসছে? 1/x+1, তাহলে 1/x+1। এই পাশে আছে কি আছে? ইন্টিগ্রেশন q, q হচ্ছে ডান পাশে যে থাকে, তাহলে এটা q, তা আমি এখানে q লিখেছি। তারপর আছে e টু দি পাওয়ার p dx, মানে ইন্টিগ্রেশন p dx, তাহলে আমি e টু দি পাওয়ার p dx এর মান বসাই দিয়েছি। এখানে আছে dx লিখেছি, এখানে আছে প্লাস সি প্লাস লিখেছি, সলিউশন হয়ে গেল। এখন শুধু ইন্টিগ্রেশনটা উঠাই দেওয়ার পালা। এখন দেখেন x+1 আর x+1 কাটাকাটি হয়ে এই গেল, জিনিসটা e টু দি পাওয়ার x আরেকবার একটু dx বুঝাই থাকলো। দেন সলিউশনটা আবার একটু বুঝাই দেন। স্যার, এই যে আমরা সলিউশনটা আগে অলরেডি বের করে রেখেছি, যে কোনো লিনিয়ার ইকুয়েশনের সলিউশনটা যদি লিনিয়ার ইকুয়েশনটা এই ফরম্যাটে আসে এবং ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা এটা দিয়ে গুণ করা হয় তাহলে সলিউশনটা এইভাবে চলে আসবে। এখন আপনারা যদি এই সলিউশন পছন্দ না হয় তাহলে আপনারা পুরো ডিটেলস করতে পারেন, কোনো সমস্যা নাই। এই যে ই টু দি পাওয়ার যেটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা আসছে এটা দিয়ে আপনার এই উভয় পক্ষকে গুণ করতে হবে 1 নম্বর সমীকরণে। এই 1 নম্বর সমীকরণ ধরেন এটাকে এই যে সমীকরণটা আছে এটার উভয় পক্ষকে গুণ করতে হবে, গুণ করার পরে আপনাকে ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন করলে লাস্ট লাইন এটাই আসবে। তার চেয়ে আমার এটা সোজা লেগেছে, এই জন্য আমি এটা দিয়েছি। আচ্ছা, এবার কি আমি জাস্ট ক্লিয়ার কাট ফাইনাল কথাটা বলি, মানে আরেকবার রিভিশন দেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আরো। এগুলো আমি এক্সট্রা লিখেছি, এগুলো আপনাদের লিখতে হবে না, জাস্ট এই যে কয়েক লাইন দেখতে পাচ্ছেন এটা লিখলেই হবে। একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন যখন দেয়া থাকবে তখন তাকে ডিওয়াই ডিএক্স নিয়ে দেখবেন যে তাকে হোমোজিনিয়াস বা সেপারেট ভ্যারিয়েবলে নেওয়া পসিবল কিনা। যদি না হয় তাহলে দেখবেন তাকে লিনিয়ারে নেওয়া পসিবল কিনা। একটাতে না একটাতে নেওয়া যাবেই। আর লিনিয়ার চেনার সবচেয়ে সোজা উপায়, ওয়াই যদি একা থাকে এবং বাকিগুলো সব যদি এক্স এর টার্ম হয় তাহলে তাকে লিনিয়ারে ইজিলি নেওয়া যাবে, অথবা এক্স যদি একা থাকে বাকি সবাই যদি ওয়াই এর টার্ম হয় তাহলেও তাকে লিনিয়ারে নেওয়া খুব ইজিলি নেওয়া যেতে পারে। তো আমরা লিনিয়ারে নেওয়ার জন্য ডিওয়াই ডিএক্স এর সহগ বা ডিএক্স ডিওয়াই যেটাই থাকুক, ডিওয়াই ডিএক্স এর সহগটাকে 1 করতে হবে, মানে 1 করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি x+1 দিয়ে ভাগ করে দিলাম, x+1 দিয়ে ভাগ করে দিলাম, কারণ এখানে x+1টা আছে, এটাকে আমার 1 বানাইতে হবে, মানে এখান থেকে সরাইতে হবে। তাহলে আমি ভাগ করে দিলে এই ইকুয়েশনটা এর মতো দেখতে হয়, তাহলে আমরা বলতে পারি তখন এটা হচ্ছে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে তার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা আমরা লিখতে পারি e টু দি পাওয়ার p dx, e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p dx। তাহলে এখানে p হচ্ছে এইটা, তা আমি এটা লিখেছি, এবং তাকে ইন্টিগ্রেশন করলে লন হয়। তো লনের আগে মাইনাসটাকে আমি উঠাই দিতে চাচ্ছি, তা আমরা জানি লনের আগে কিছু থাকলে সেটা পাওয়ার হিসেবে চলে যায়, আর ই টু দি পাওয়ার লনের মান হচ্ছে 1, তাহলে x+1 টু দি পাওয়ার -1 মানে হচ্ছে 1/x+1। তাহলে সলিউশনটা জাস্ট এই ফর্মুলার মধ্যে বসায় দেওয়া।
সলিউশনটা ওই ফর্মুলার মধ্যে বসায় দেওয়া। তাহলে ওয়াই থাকলো, এখানে আছে যে ই টু দি পাওয়ার পি ডিএক্স, তা আমি ই টু দি পাওয়ার পি ডিএক্স এর মান 1/x+1 আছে, তার মান বসিয়ে দিয়েছি। এবার এই পাশে ছিল ইন্টিগ্রেশন কিউ, ইন্টিগ্রেশন কিউ, তাহলে দেখেন কিউ তো ডান পাশে যেটা থাকে সেটাকে কিউ বলি আমরা, তাহলে ইন্টিগ্রেশন এটা হচ্ছে কিউ, আর ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স এর মান 1/x+1 ডিএক্স প্লাস সি, সব মান বসাই দিলাম। আমরা জানি ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্স সি হয় প্লাস সি। আমার সলিউশন চলে হয়ে গেছে। কয় লাইন দেখেন তো এটা, এই যে এইটুকু জাস্ট। এবার বলেন কে কোথায় বোঝেন নাই? আচ্ছা আমরা একটু কাজ ম্যাম করি। হ্যাঁ হ্যাঁ বলেন। ম্যাম দ্বিতীয় লাইন আমি এই যে ইন্টিগ্রেশন যে ফ্যাক্টর আছে না ম্যাম, হ্যাঁ এই যে এখানে আপনার যে ওই যে যে এখানে হচ্ছে ওয়াইটা কই গেল, এই যে ওয়াই এর সাপেক্ষে কি এখানে করতেছি ইন্টিগ্রেশন? ওয়াই কই পেলেন আপনি? এটা তো এক্স এর সাপেক্ষে জি ম্যাম, ইন্টিগ্রেশন। এই যে উপরে যে ওয়াই আছে, এই যে উপর থেকে তো আমি এই লাইনটা আইছে স্যার -1 এইটা আছে না। এইটা তো আমার লিনিয়ার ইকুয়েশন, এখন এটা তো আলাদা লাইন। যখন এটা লিনিয়ার ফরম্যাটে চলে আসছে তখন আমি ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করে নিয়েছি। জি এটা ম্যাম, ইকুয়াল তো এই লাইন না, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা আমি বের করেছি, এবং ইন্টিগ্রেটর ফ্যাক্টরটা হলো এই যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হলো ই টু দি পাওয়ার পি ডিএক্স, এটা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তা আমার হচ্ছে ইকুয়েশনের মধ্যে পি কে, এটা পি। জি আমি তো এই লাইন থেকে এই লাইনটা লিখেছি, কিন্তু এটা তো ইকুয়াল না স্যার, এটা আলাদা আলাদা জিনিস। আমি এটাকে এত দূর পর্যন্ত করে স্টপ রেখেছি, তারপরে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করেছি। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করার জন্য ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স, পিটা হলো 1/x+1 -1/x+1, এই যে এটা হলো পি জি জি আর ডিএক্স, এইটা হলো কথা। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করার পরে আমি তো সলিউশন অলরেডি আগে বের করে ফেলেছি, এটা ফর্মুলা হিসেবে মনে রাখবেন। ম্যাম নিচে থেকে একটু আবার বুঝে দেন অঙ্কটা। হ্যাঁ বুঝি নাই, আবার বলেন। এই অঙ্কটা পুরাটা একটু আবার বুঝাই দেন। হ্যাঁ আমি অঙ্ক এটা বুঝাই দিব, কিন্তু কারো পার্টিকুলার সমস্যা থাকলে আগে একটু বলেন যে আমি এই লাইনটা বুঝি নাই বা এটা বুঝি নাই। আপনি যেটা নিয়ে আলোচনা করতেছিলেন আমার ওইটাতেই সমস্যা ছিল, ইন্টিগ্রেশন হ্যাঁ বলেন। ফ্যাক্টরটা। এই আনোয়ার যেটা বললো আমার ওই ওই জায়গাটাই সমস্যা ছিল। আচ্ছা আচ্ছা, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা এখন কি বোঝা গেছে যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা আমি কেন নিয়ে আসছি? জি বুঝতে পারছি কেন নিয়ে আসছেন, ওটা আগেও বুঝতে পারছি, বাট এটা ম্যাম কোথা থেকে যে নিয়ে মনে আসছিলেন, হচ্ছে এটা থেকে নিয়ে আসছেন নাকি আগে থেকে নিয়ে আসছেন, কি সমস্যা ছিল? ইন্টিগ্রেশন ফ্যাক্টরটা কিভাবে এই যে নিয়ে আসছে? আপনাদের আমি হচ্ছে এই যে এই টার্মগুলো লিখেছিলাম দেখেন, এটা হচ্ছে আমার জেনারেল লিনিয়ার ইকুয়েশন, তাই না? জি এটার ম্যাম, সাথে এটাকে জি ম্যাম, কম্পেয়ার করলে, এর ইন্টিগ্রেটিং যে ফ্যাক্টরটা আছে, এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হলো আপনার ই টু দি পাওয়ার, টু দি পাওয়ার পিডিএক্স না, টু দি পাওয়ার হ্যাঁ পিডিএক্স। আপনাদের জন্য কি লাইন বেশি বাড়াইলে সুবিধা হতো? লাইন জি শর্ট করেছি, এটা বানাইলে মনে কি সমস্যা ইয়া নেই, হয়নি। আমরা তো ওই কি দেখেন এটার সাথে যদি এটাকে কম্পেয়ার করেন তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে এটা। তা আমি এটার সাথে এটা কম্পেয়ার করলে পি এর মান এটা আসে, আমি পি এর মান এখানে বসাইলাম, বসানোর পর ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের ভ্যালু আমার চলে আসলো। তা আমার এটা হলো সলিউশন, সলিউশনটা হচ্ছে এটা। সলিউশনটা হচ্ছে এইটা, জাস্ট তার মানগুলো আমি বসাই দিছি, ওয়াই রাখছি, ই টু দি পাওয়ার পি ডিএক্স এর মান বসাইছি, তারপরে হচ্ছে এখানে ইন্টিগ্রেশন কিউ আছে, তো আমার ফর্মুলার কিউ হলো এইটা, এর সাথে কম্পেয়ার করে দেখেন কিউ হচ্ছে ডান পাশেরটা, তো কিউ এর মান বসাইছি, তারপরে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স তার মানটা বসাই দিছি ডিএক্স। এখন কি বোঝা যাচ্ছে? জি ম্যাম এখন বোঝা যাচ্ছে। জি বুঝতে পারছি। শর্টকাট করেন না, আসলে একটু বিস্তারিতই দিয়ে দিয়েন, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। বুঝি না, আবার বলেন।
একটু বিস্তারিত দিয়ে দিন, মানে শর্টকাট করতে গেলে ঝামেলা হয় আমাদের, এটা এটা বলতেছে। শর্টকাট না স্যার, আপনারা তো এই দুইটা জিনিস আগে এখানে লেখাই থাকবে, এটা তো পড়েই আসবেন পরীক্ষার সময়। আপনি যদি এই দুইটা জিনিস ছাড়াও পরীক্ষা দেন সমস্যা নেই, যদি কম্পেয়ার হিসেবে এটা রাখেন তাহলেও সমস্যা নেই। তাহলে এই ক্ষেত্রে আপনাকে লিখতে হবে যে এর সাথে কম্পেয়ার করে, বা হচ্ছে সেক্ষেত্রে সলিউশন, এটাকে আপনি সাইড নোট হিসেবে রাখতে পারেন, জি কিন্তু এটা তো আসলে ম্যাথে ঢোকার কথা না। এটা প্রথম তো এই জন্য একটু সমস্যা হচ্ছে, যখন ম্যাথ করতে যাবেন তখন এই কার দরকার হবে না। আচ্ছা, পরের ম্যাথটা আমাকে একটু করে দেখাবেন আপনারা। টাইম শেষ, যদিও আমি মিটিংটা আরেকবার দেই, তারপরে আপনারা আমাকে এই ম্যাথটা হুবহু এইভাবে করে দেখাবেন। মিটিংটা আরেকবার দেই তাহলে সুবিধা হবে। ওকে। সুবিধা হয় এই লাইনগুলো, তাহলে আমি এটা আবার আপনাদের জন্য পিডিএফ রেডি করে ফেলেছিলাম, তাহলে এটা আমি এডিট করে দিতে হবে আমাকে। ম্যাম আমরা বুঝতে পারছি, যেভাবে আছে এভাবে আশা করি সমস্যা হবে না। না, যদি এই যে পি আর কিউ এই জিনিসগুলো থাকলে যদি আপনাদের সুবিধা হয় তাহলে আমি এটা লিখে দিব, কিন্তু আপনারা এটা কয়েকটা ম্যাথ করার পরে এটা এমনি আপনাদের আয়ত্তে চলে আসবে। আচ্ছা, 2 নাম্বারটা করি আপনি আমরা সবাই। লিখে দেন, তাই হবে। হ্যাঁ, রাকিবুল ইসলাম কি বলছেন? বলছি ম্যাডাম, যেটা অ্যাড করতে চাচ্ছেন ওটা একটু অ্যাড করে দিন পিডিএফ এ। হ্যাঁ, তাহলে আমাকে লিখতে হবে, এটা পুরো সবগুলা ম্যাথে লিখতে হবে, লিখে পিডিএফটা আবার করতে হবে। এটা অ্যাড না করলেও কোনো সমস্যা নেই, মানে আপনার এই যে এখানে সলিউশন যেভাবে আছে, যে 3-4 লাইন, এটা যদি আপনি লেখেন কোনো সমস্যা নাই। কিন্তু আপনাদের যদি বুঝতে অসুবিধা হয়, মানে প্রথম প্রথম আমারও যখন আমি ম্যাথ করতে হয়েছে বারবার উপরে গিয়ে দেখতে হয়েছে, তো সেক্ষেত্রে এটা জাস্ট 2-1 বার প্র্যাকটিস করলে এমনি হয়ে যেত, মানে আপনার এই লাইনগুলো এক্সট্রা লেখার দরকার ছিল না, এই যে উই নো হিসেবে যেটা লিখছি। আচ্ছা, সমস্যা নাই, আমরা 2 নাম্বার ম্যাথটা করি, তাহলে আমাদের ভেতরে একদম গেঁথে যাবে ম্যাথটা। ঠিক আছে। ম্যাডাম ফর্মুলায় তো প্লাস আছে, মাইনাস হলে কোনো অসুবিধা আছে ম্যাডাম? কোনো নাকি প্লাস করে অসুবিধা নিতে নাই, হবে? প্লাস থাকবেই, প্লাস থাকবেই। আপনার যদি মাইনাস থাকে তাহলে আপনাকে মাইনাসটা পি এর মধ্যে চলে আসবে। মেইন ইকুয়েশনে প্লাস না, যদি হ্যাঁ এখানে জি। মাইনাস থাকে তাহলে পি এর ভেতরে মাইনাসটা চলে আসবে। এই যে দেখেন, এখানে পি এর মধ্যে মাইনাস দিয়ে দিয়েছি আমি, কিন্তু মেইন ইকুয়েশনে প্লাস, এটা মনে রাখতে হবে। ঠিক আছে ম্যাডাম।
সবাই করছেন তো, যে করবেন না সেই কিন্তু লসে পড়বেন। আমি পারতেছি না। কোথায় আটকাইছেন? ই টু দি পাওয়ার pdx এ গিয়ে আটকে গেছিলাম। এর ইন্টিগ্রেশন কি আগে তুমি আটকাই গেছেন? লাইনটা নিয়ে মানে ইন্টিগ্রেশন ফ্যাক্টর আগে লাইনটা নিয়ে কনফিউশনে আছি যে এটা আদৌ কি হয়েছে কিনা। আমি ওই হ্যাঁ, জন্য হবে না সামনে কেন? আপনি এটা দিয়ে ভাগ করছেন না? x x x into x minus 1 দিয়ে ভাগ করছি উভয় পক্ষ হুম, করে। তো তখন তখন এটা আসছে dy by dx প্লাস দিছি, তারপর উপরে মাইনাস x minus 2 ডিভাইডেড বাই ভাগ x into x x, minus 1। রাইট, y into y ইকুয়াল হ্যাঁ, এই পাশে x ভাগ করছেন না? into x minus 1, ডান পাশে ডান পাশে x into x minus 1। এই 2x minus 1 কই যাবে? 2x ম্যাম ওটাতে ভাগ ভাগ করলে ম্যাম ইয়ে হয়ে যায় না? কিভাবে হয়? এখানে তো 2x এক্স স্কোয়ারই minus থাকবে। 1। ম্যাডাম ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি মাইনাস ডিএক্স বাই এক্স মাইনাস 2 হয় ম্যাডাম? আচ্ছা, আপনারা দেখেন এই যে ভাগ করলে এটা এরকম হয় না? এরকম হয় না? এখানে একটা x খালি কাটাকাটি যাবে, কিন্তু 2x minus 1 আর x minus 1 তো থাকবেই। এটা তো সোজা ভাগ স্যার, যেই স্যারের সমস্যা হয়েছিল। জি স্যার। মানে কি এখন কি ভাগটা বোঝা গেছে? স্যার 2x minus 1 আর x minus 1 কখনোই কাটাকাটি হয় না স্যার। জি জি আসলে এটা ভুল হয়েছে। আচ্ছা, আরেকজন জানে কি বলছিলেন ইন্টিগ্রেটিং ফ্যাক্টরে? ম্যাডাম জিজ্ঞেস করছিলাম যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি মাইনাস ডিএক্স বাই এক্স মাইনাস 2 হয় কিনা? x minus 1 ডিভাইডেড বাই x স্কয়ার আসবে। এটা কেমনে হইলো? এটা কি আপনাকে ম্যাডাম ইন্টিগ্রেশন ইন্টিগ্রেটিং করতে হবে? লাইনের আগের লাইনগুলো ইন্টিগ্রেশন করতে হবে। এটা তো নরমাল ভাগ, এখানে কারো সমস্যা হওয়ার কথা না। না ম্যাডাম এখানে আপনি বলছিলেন যে মাইনাস আছে তো এইজন্য আমি তো এটাকে ভাগ পর্যন্ত করে বলছি দিতে। ম্যাডাম। তো পিডিএক্স আমরা জানি ইন্টিগ্রেশন পিডিএক্স এটা হচ্ছে ফর্মুলা। হ্যাঁ, এই যে তো ফর্মুলা। এখন y এর সাথে p আছে হচ্ছে x মাইনাস 2, সামনে মাইনাস আছে, তাহলে কি হবে মাইনাস 1 বাই x মাইনাস 2। ওই কিভাবে? এখানে তো আপনার অনেক কিছু আছে, y এর সাথে যতটুকু গুণ থাকবে পুরাটাই p হবে। নিচে y কিছু এর আছে না সাথে ম্যাডাম? y এর আরেকটু সাথে উপরে যা যাবেন গুণ ম্যাডাম, থাকবে। আমি প্রশ্নটা ভুল তুলছি কিনা একটু দেখতে চাই ম্যাডাম আরেকবার। এই যে কোশ্চেন, না ঠিক আছে তো, কোশ্চেনও ঠিক আছে তো তারপরে আপনি কি এই ম্যাডাম। লাইন পর্যন্ত y এর আসেন সাথে নাই? ম্যাডাম এই যে না ম্যাডাম ওই যে আমি বলছি কি y এর সাথে তো ম্যাডাম শুধু x মাইনাস 2 আছে py। স্যার, আপনার শর্ত কি dy dx এর সামনে সহগটাকে 1 করতে হবে, 1 করতে হবে। ও আগে এটা বানাই নিতে হবে তাই তো ম্যাডাম? হ্যাঁ, এটা তো আগেই বলছি আপনাকে যে এই ফরম্যাটে নিয়ে আসতে হবে, একদম এই ফরম্যাটে আনতে হবে। dy dx plus py is equal to q। এটা আনতে হইলে তো ভাগ x করা লাগবে বাই এটা আনতে হলে। এখানেও তো আমি জি তাই ম্যাডাম। করছি যে x plus 1 দিয়ে ভাগ করছি। হ্যাঁ জি ম্যাডাম, জি ম্যাডাম, তাহলে তো আরো
ঠিক আছে করতেছি। ম্যাডাম ইন্টিগ্রেটিং করেন। ফ্যাক্টর আনতে হচ্ছে কিন্তু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর তো পারতেছি না। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আংশিক ভগ্নাংশে নিয়ে যেতে হবে। এই যে আপনার দেখেন এখানে যখন আংশিক ভগ্নাংশে আমরা কখন নেই, যখন নিচে এরকম দুইটা গুণ অবস্থায় থাকে তখন আমরা কি সেটাকে আলাদা আলাদা করে লিখি না? এক্স কে আলাদা, এক্স মাইনাস ওয়ান কে আলাদা। এই যে তখন উপরে কি বসাইলে আপনার আংশিক ভগ্নাংশে রূপান্তর করা যায়, মানে আগের লাইন আর এই লাইন সেম হবে। এরকম ম্যাথ তো আমরা এর আগে হোমোজিনিয়াসও করছি। এটা আমরা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে বা ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে জিনিসটা সবসময় ফলো করি। আমরা ছোটবেলায় ক্লাস 9-10 এর মধ্যে আংশিক ভগ্নাংশ শিখেছিলাম, মানে একটা ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে রূপান্তর। আরো জটিল হয়ে গেছে ম্যাডাম। না, এটা জটিল কিছু না স্যার। এটাকে এটাকে ডিরেক্ট আপনি ইন্টিগ্রেশন করতে খুব কঠিন, পারবেন না। তো এটাকে যদি আপনি এইভাবে আলাদা করে লিখেন, মানে জাস্ট দেখেন এক্স কে আলাদা, এক্স মাইনাস ওয়ান কে আলাদা করলাম, লসাগু করলে এই জিনিসটাকে লসাগু করলে এটাই আসে। যখনই নিচে এরকম গুণ অবস্থায় দেখবেন যে একাধিক টার্ম আছে, তখন ওকে জি। আংশিক ভগ্নাংশে রূপান্তর করার চেষ্টা করবেন। আলাদা আলাদা করে দিব তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, আলাদা আলাদা করে উপরে কি গুণ থাকলে আগের মতো হয় একটা লাইন একটু রাফে করে দেখলেন। ঠিক আছে। এটা কি 1 আসছে x এর পরিবর্তে? না স্যার, এক্স এর পরিবর্তে 1 না স্যার, আপনার ওই যে নিচে এক্স আর এক্স মাইনাস 1 আছে না, এটাকে আংশিক ভগ্নাংশে রূপান্তর করা হয়েছে। আংশিক ভগ্নাংশে রূপান্তর ম্যাডাম করা তাহলে হয়েছে। তো এটা আংশিক মাইনাস ভগ্নাংশ আমি একটু দেখাই, এটা কিভাবে আমি কিন্তু করছেন? নিচে দেখাবো ভাঙ্গা লেখা আংশিক হয়েছে আর ভগ্নাংশ কি কোনটা। ওই জিনিসটা বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, এটা একটু দেখায় দেন যে কিভাবে করছেন, এই লাইনটা কিভাবে আসছে। আংশিক ভগ্নাংশ সেটা বুঝতে পারছি, বাট কিভাবে আসছে ওইটা একটু বলেন। আচ্ছা আপনি এমনিতে দেখেন, এটা যদি লসাগু করেন, এটা যদি লসাগু করেন এটা আসবে না? খেয়াল করেন একবার, লসাগু করলে উপরের লাইন ব্যাক আসবে কিনা, তাহলে উপরের লাইন থেকে এটা লেখা যায় কিনা। ম্যাম হুম, এই লাইনটা কি আমরা এমন ভাবে ভাঙছি যেন লসাগু করলে আবার এটাই ফিরে পাওয়া যায়? হ্যাঁ 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 হ্যাঁ, এইভাবেও ভাবতে পারেন, কোনো সমস্যা নাই। এইভাবে ভাঙলে আমার ইন্টিগ্রেশনের সুবিধা আছে। আর এটা আসলে আমি আংশিক ভগ্নাংশে ভাঙছি। আংশিক ভগ্নাংশ আপনারা ছোটবেলায় পড়াশোনা করেছেন। যে আমি একটু কোথাও লিখি, কোথায় লিখবো। করছি। আলাদা করছি। বুঝতে পারছি। আর একটু নিচে যাওয়া যাবে? হ্যাঁ যাচ্ছি। আংশিক ভগ্নাংশ ছিল এরকম যে আপনার ম্যাম 6 এর ক্লাস ছিল ম্যাম। হ্যাঁ একদম ছোটবেলা থেকে এটা ছিল আংশিক ভগ্নাংশটা। আপনার ধরেন এখানে 1 মানে এখানে যেটা আছে সেটাই লিখি আমি। 2 মাইনাস এক্স, আমি মাইনাসটাকে ভেতরে দিয়ে দিছি এই জন্য 2 মাইনাস এক্স হয়েছে। আর নিচে হচ্ছে আপনার এক্স ইন্টু এক্স মাইনাস 1। তো আমরা যখন এটাকে আংশিক ভগ্নাংশে রূপান্তর করতাম তো শুরুতে আমরা কিভাবে লিখতাম, ইজিক্যাল টু আপনার দুইটা যেহেতু নিচে দুইটা আছে, x minus x by হ্যাঁ x minus দুইটা 1। যেহেতু আছে তখন আমরা এরকম ভাবে দুইটা ভাবে লিখতাম, যে একটা হলো এক্স দিতাম আর একটা হচ্ছে আপনার এক্স, মানে নিচে যেটা যেটা গুণ অবস্থায় আছে এইভাবে দিতাম, আর উপরে আমি মান দিতাম এরকম ভাবে এ আর হলো বি, এইভাবে দিয়ে তারপরে অনেকখানি ক্যালকুলেশন করে এ আর বি এর মান বের করতাম, মান বের করার পরে বসাই দিতাম। এইরকম ছিল আমাদের আংশিক ভগ্নাংশ শুরুটা। এখন কি দেখি একটু পরিচিত পরিচিত লাগে? মানে যতগুলা নিচে গুণ অবস্থা থাকতো ততগুলা লিখতাম। আলাদা করছি ম্যাডাম, এখন কি করব ম্যাডাম? আলাদা করছেন, ইন্টিগ্রেশন করেন, ইন্টিগ্রেশন দুইটার মধ্যে চলে যাবে না? দুইটা আলাদা 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 ইন্টিগ্রেশন করব তাহলে? হ্যাঁ, ইন্টিগ্রেশন আপনি ই টু দি পাওয়ার আছে এটা ভুলে যান, ই টু দি পাওয়ার উপরে জাস্ট ইন্টিগ্রেশন করেন, নরমাল ইন্টিগ্রেশন। এখন তো বলেন ইন্টিগ্রেশন কি হবে? 1/x + 1 একে ইন্টিগ্রেশন করলে কি হয়? x - 1। 1ই হয় ম্যাডাম। এই
হরকে ডিফারেন্সিয়েট করে যদি লব পাওয়া যায় তাহলে কি হয়, লন ইনটু হর হয় না? ও জি ম্যাডাম, হ্যাঁ লন x মাইনাস 1। হ্যাঁ, আর মাইনাস কি হবে, মাইনাস এবার তো সেম হয় না ম্যাডাম, এবার তো 2 আসবে না, মানে টু আসবে। মাইনাস 2/x একে ইন্টিগ্রেশন করলে কি হয় বলেন? খুবই সোজা ইন্টিগ্রেশন, কিন্তু না পারলে মাইর হবে। 2 হয়। হচ্ছে না ম্যাম। এই 2 তো কনস্ট্যান্ট, 2 তো বাইরেই থাকবে, আর 1/x কে করলে কি হয়? লন এক্স। x তো হয় ln x। মাইনাস 2 ln x। তাহলে টোটালি e টু দি পাওয়ার কি হচ্ছে? ln x minus 1 into minus 2 into ln x। গুড, এই তো। ও ঠিক আছে ম্যাডাম। এবার e টু দি পাওয়ার লন রাখতে হবে, তাহলে কি করা যায়? দুইটা লন যদি মাইনাস আকারে, এখানে 2 আছে, তাহলে এই 2টাকে উপরে পাওয়ার হিসেবে চলে যাবে না? লনের ক্যালকুলেশন করেন, লনের প্রপার্টি ফেলান এখানে। লনের সামনে যেটা থাকে সেটা পাওয়ার হয়ে যায় না? জি ম্যাডাম, 2 ln x minus 1 minus x। এই আবার কি কথাবার্তা বলে? লন x এক্স মাইনাস 1 ln মাইনাস x এক্স স্কয়ার। স্কয়ার। হ্যাঁ, আবার মাঝখানে দুইটা লনের মাঝখানে মাইনাস থাকলে ভাগ আকারে লেখা যায় না? জি ম্যাম। নিচে ম্যাডাম x স্কয়ার রে। দেখেন, এগুলা নিজে থেকে স্যার মাথায় আসতে হবে। এই ইন্টিগ্রেশন ম্যাডাম ডিফারেন্সিয়েশন একটা অঙ্ক দিয়েছেন, এত কঠিন অঙ্ক দিয়েছেন এটা তাহলে হবে না। কঠিন কোথায় স্যার? এটা নরমাল ইন্টিগ্রেশন লেখা, নরমাল ইন্টিগ্রেশন। চারটা মাত্র ম্যাথ দিছি স্যার। আপনার ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন কোনোভাবেই দুর্বল হওয়া যাবে না, কোনোভাবেই না। ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনে ভালো হইতেই হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি ক্লাসে এখন আসলেন? জি ম্যাম, আমাদের 6 এর ক্লাস 10টা থেকে স্টার্ট ম্যাম। ও 10টা বেজে গেছে? হ্যাঁ হ্যাঁ, ম্যাম অলরেডি 10টা 6 বাজে। 10টা 6 বাজে। আমি তো টাইমে খেয়ালই করি নাই। আচ্ছা, আপনারা দেখেন, এটা ই টু দি পাওয়ার লন ক্যান্সেল হয়ে x মাইনাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার, এটা লেখা যায়? ই টু দি পাওয়ার লন থাকলে ক্যান্সেল হয়ে যায় না একজন একজন? জি ম্যাম, লেখা যায় ম্যাম। জি ম্যাম। তাহলে তো আমার এখন মান চলে আসলো, এখন সলিউশনে জাস্ট বসায় দেওয়া। ম্যাম পরের ম্যাথ দেখেন। বুঝতে পারি না ম্যাম। হ্যাঁ, বুঝি নাই। কি বুঝেন নাই? কোন লাইন বুঝেন নাই? ম্যাম আমরা 6 এর ম্যাম, ওরা বলতেছে 6 এর ম্যাম বিদের সব। এখানে ম্যাথের মধ্যে কঠিন কিচ্ছু নাই। আপনারা আটকাইছেন কোথায়, যে এখানে আটকাইছেন? এটা কি ইন্টিগ্রেশনে আটকাইছেন? জি ম্যাডাম, ইন্টিগ্রেশন আটকাইছি ম্যাডাম। হ্যাঁ, ইন্টিগ্রেশনে আটকাইছেন। ইন্টিগ্রেশনে আটকানো তো প্র্যাকটিস না করলে ইন্টিগ্রেশনটা একটু ভালো করে বুঝাই দেন ম্যাম। এই আটকানো তো ছুটবে না। কিন্তু আপনার লিনিয়ারের যে মানে লিনিয়ার Formula। সলিউশন করার যে সূত্রগুলা, এটা কি সমস্যা হয়েছে কোনো? এটা তো সমস্যা না, না। ফর্মুলা আছে ম্যাডাম, ফর্মুলা ম্যাম এ পর্যন্ত বুঝতে পারছি, ফর্মুলা পর্যন্ত বুঝতে অর্থাৎ পারছি। আজকের যে টপিক লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা আপনারা সবাই বুঝেছেন, কিন্তু আপনাদের সমস্যা ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশনে। এটা আমি কিভাবে ছুটাবো স্যার বলেন, আপনারা যদি না প্র্যাকটিস করেন? ম্যাডাম আজকে আমাদের আরেকটা বেসিক ক্লাস নেওয়ার কথা ছিল ম্যাডাম। হ্যাঁ, বেসিক ক্লাসের কিছুটা আমি শুরুতে নিয়েছি, এটা এই যে রেডি রেখেছি, এবং এই 8টা রেডি রাখছি। টাইম পাই নাই আমি, কম বলো। এই 8টা রেডি রাখছি চেনার জন্য, যে এটা কোন ভাবে কোনটাকে কোন সলিউশন করতে হবে, যে 3টা পদ্ধতি চেনার জন্য রেখেছি, কিন্তু আমরা টাইম পেলাম না। আগামীকাল ক্লাসে ইনশাআল্লাহ। এটা সবচেয়ে কঠিন টাস্ক ম্যাডাম, এই যে একটা ম্যাথ দেখা বুঝা যে এটা হোমোজেনিয়াস নাকি ভেরিয়েবল। এইটাই তো স্যার, এটা নিয়ে তো আমি প্রতি ক্লাসে অলরেডি কথাবার্তা বলেছি। এটা আমি টাস্ক হিসেবে রেখেছি, যে এটা দিয়ে আপনাদেরকে করতে দিব। কোনটা কোন ম্যাথ, জাস্ট এটা আমাকে বলতে হবে কোনটা কোন ম্যাথ। আমাদের সমস্যা কি হচ্ছে জানেন, আমরা আসলে কন্ডিশন গুলো ভুলে যাই। যেমন দুই পাশে যদি পাওয়ার সেম না থাকে তাহলে এটা আমাদের হোমোজেনিয়াস হবে না, বা কি হবে,
মানে এই এই যে টার্ম গুলা কন্ডিশন গুলো আমরা ভুলে যাই, এই মূলত কন্ডিশন গুলো ভুলে যাওয়ার কারণে কিন্তু প্রত্যেকটা ম্যাথ অপরিচিত লাগতেছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে আমরা যখন এই কথাগুলো বারবার বলবো, বারবার মাথায় রাখতে হবে। হোমোজিনিয়াস মানেই সমান। হোমোজিনিয়াসের বাংলাটা যদি এখানে থাকতো আপনি কি ভুলতেন? হোমোজিনিয়াসের বাংলা হলো সমমাত্রিক। সমমাত্রিক, তো আপনাকে এটাকে মাথায় রাখতে হবে। হোমোজিনিয়াস, হোমো মানেই সমান, হোমোজিনিয়াস, হোমোজিনিয়াস মানে সমমাত্রিক। ভ্যারিয়েবল সেপারেবল, সেপারেবল মানে কি আলাদা করা, একদিকে এক্স একদিকে ওয়াই। লিনিয়ার মানে কি? লিনিয়ার মানে তো একটু আগে আমরা ফরম্যাট দেখলাম। আর এক্সাক্ট আমার বলাই থাকবে যে ইকুয়েশনটা এক্সাক্ট কিনা। আচ্ছা, আমরা এগুলা নিয়ে আগামীকাল আলোচনা করি। আমাদের হচ্ছে টাইম। পরীক্ষার সময় তো এরকম দিবেন না যে আবার এক্সাক্ট বের করো যে এক্সাক্ট কিনা। হ্যাঁ হ্যাঁ, তারপর দিব 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 আরে আমাদের তো কোশ্চেন থাকবে। এক্সাক্ট করা, এটা এক্সাক্ট না, এটা তো করাই নাই প্রশ্ন। এক্সাক্ট না, এক্সাক্ট যে না সেটার জন্য তো আমি বললাম যে লেকচার শিট রেডি করেছিলাম। ম্যাম আমাদের 10 মিনিট পার হয়ে গেল ম্যাম। কিন্তু ওইটা আপনাদের জন্য এক্সাক্ট না হলে এই যে দেখেন, এই দেখেন ম্যাম, এক্সাক্ট না, আমরা 6 6B বিদায় হ্যাঁ। নিচ্ছি, আমাদেরও তো ক্লাস আছে। এই যে এক্সাক্ট না, এক্সাক্ট না হলে কিভাবে এক্সাক্ট বানাইতে হয় এটা নিয়ে হচ্ছে আপনার হ্যাঁ। একটা লেকচার শিট রেডি করে রাখছি আমি। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের টাইম শর্ট, তাই এটা আমরা দেখাতে পারছি না। কিন্তু এক্সাক্ট কি না এই টেস্ট পর্যন্ত তো আপনাকে যাইতে হবে। তাহলে আজকের মতো প্লিজ 6B আপনাদের আজকের মতো বিদায়। আগামীকাল আমরা আরো ডিটেইলস আলোচনা করব এবং আমরা আরো একটা সপ্তাহ পেয়েছি, সামনের সপ্তাহে তো আরো আলোচনা হবেই ইনশাআল্লাহ। ততদিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। আমরা একটু আপনার কাছে একটা রিকোয়েস্ট, আসসালামু আলাইকুম। ক্লাস নেওয়ার এই সবাই জন্য মেকানিক্স ক্লাসে জয়েন করো। আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ এই করব। হ্যাঁ, কি বলছেন আবার বলেন।